ইসরায়েল এবং ইরান সংঘাতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যেই বাড়তি সেনা এবং যুদ্ধ বিমান মোতায়েন করছে দেশটি। আর এতে সংঘাতময় পরিস্থিতি আরও জটিল রূপ নেবার শঙ্কা বিশ্লেষকদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ইঙ্গিত ক্রমশ জোরালো হচ্ছে। জি7 সম্মেলন থেকে আগে ভাগেই ওয়াশিংটনে ফিরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে প্রায় ৯০ মিনিটের বৈঠক করেন। যদিও এই বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি, তবে মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প চেয়েছেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ। সোশ্যাল প্ল্যাটফর্মটিতে দেয়া পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানে যুক্তরাষ্ট্র, তবে আপাতত তাকে হত্যার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। ইরান ইস্যুতে ট্রাম্পের এই অবস্থান যদি একই রকম থাকে তাহলে বাঁচতে পারে যুদ্ধের তামামা, ধারণা বিশ্লেষকদের। পরিস্থিতি এখন শান্তির দিকে নয়, যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধির দিকে যাচ্ছে। ট্রাম্পের দেওয়া বার্তায় মনে হচ্ছে তিনি কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চাচ্ছেন না। আর ইরান যুক্তরাষ্ট্রের দাবির কাছে আত্মসমর্পণ করবে এমন সম্ভাবনাও কম। ফলে চলমান উত্তেজনা আপাতত কমবে বলে মনে হচ্ছে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। পাঠানো হয়েছে বিমানবাহী রণতরী ও X-15, F-22, F-35 ফাইটার জেট। ইউরোপ সহ বিভিন্ন দেশের ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এসব যুদ্ধ বিমান। মধ্যপ্রাচ্যে যেভাবে যুক্তরাষ্ট্রের বিপুল সেনা ও সরঞ্জাম মোতায়েন হচ্ছে, তাতে মনে হচ্ছে দেশটি বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র বিমান যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তারা B-2 বোমারু বিমান ব্যবহার করতে পারে। এই বিমান থেকে ছোড়া প্রায় 14 টনের বাংকার বাস্টার বোমার মাধ্যমে ইরানের ফোর্দোর মতো মাটির নিচে থাকা পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা সম্ভব। বাংকার বাস্টার বোমা শক্ত ও গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যেমন পাহাড় ও মাটির নিচে থাকা স্থাপনাও ধ্বংস করতে পারে এগুলো। এসব বোমার ফিউজ এমন ভাবে তৈরি যাতে এগুলো মাটির শত ফুট গভীরে প্রবেশের পর বিস্ফোরিত হয়। মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সেনা, সাথে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ফাইটার জেট ও যুদ্ধজাহাজ, যা থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করা সম্ভব। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসরায়েল ইরান সংঘাতে আতঙ্কিত ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। এই বিষয়ে ইরান থেকে সবশেষ তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ। আমরা বাংলাদেশিরা সবাই ভালো আছি এবং নিরাপদে আছি। আপনাদের যাদের সন্তান, বাবা, মা কিংবা আত্মীয় স্বজন ইরানে আছেন, তারা এখনো ভালো আছেন। আমার জানা মতে কারো কোনো ক্ষতি হয়নি, তবে যুদ্ধের মধ্যে আছি এবং সেটা ইসরায়েল নামক একটি অবৈধ, আগ্রাসী, বর্বর রাষ্ট্রের চাপিয়ে দেয়া ইরানের ওপর অতর্কিত হামলা ও যুদ্ধ, যারা নিষ্ঠুরভাবে দিনের আলোয় গাজায় নারী, শিশু সহ হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে প্রতিনিয়ত। সেই রাষ্ট্রের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের যুদ্ধ হচ্ছে, ফলে যুদ্ধের ভেতর নিরাপদ থাকাটা খুবই কঠিন একটা বিষয়। আপনারা সবাই প্রিয়জনদের জন্যে এবং আমাদের সবার জন্যে প্রাণ থেকে দোয়া করবেন। দর্শক, ইরান এবং ইসরায়েলের আসলে যুদ্ধের কারণটি কি, এর পেছনে ইসরায়েল বা ইরানের কোন কোন বিষয়গুলো আসলে কাজ করছে, এই বিষয়টি একটু জানতে চাই। এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে এই বিষয়ে আলাপ করতে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা। জনাব ফজলুল হালিম রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। যে বিষয়টি বলছিলাম যে আসলে ইসরায়েল এবং ইরান এই সংঘাতটা আসলে সূত্রপাতটা বেশ পুরনো মনে হয়, এবং এখনকার 2025 সালে যে 13 জুন থেকে যে হামলাটা আসলে শুরু হলো, পাল্টাপাল্টি হামলা, এর পেছনের কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেমন বলছিলেন শুরুতে যে এই যুদ্ধ এখন সংগঠিত হলেও এর আগে গত 1 দশক ধরেই আমরা দেখছি যে প্রক্সি ওয়ার চলছে কার্যত। কখনো কখনো সে ওয়ার ইসরায়েল বলে থাকে যে
আপনার ধরুন কখনো হামাস কিংবা হুতিস অথবা আমরা অন্যান্য যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে তাদেরকে দিয়ে সংগঠিত হয়ে আসছে। কিন্তু আপনি যেটা বলছেন যে এই যুদ্ধের কারণ কি, কারণ বলতে গেলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। সেটা হচ্ছে গিয়ে এটা প্রথম যে কারণ আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে ধরুন আদর্শগত কিংবা দর্শনগত কিংবা আদর্শিক যে পার্থক্য দুটো রাষ্ট্রের মধ্যে, অর্থাৎ ইরান যখন আপনার 1979-এ ইসলামিক রিপাবলিকে প্রবেশ করে তখন থেকে কিন্তু হচ্ছে ইসরায়েলের সাথে একটি দ্বন্দ্ব রয়েছে। কারণ হচ্ছে ইরান মনে করে এবং স্পষ্টতই এই সরকার ব্যবস্থা চালু হওয়ার পরে যে রেজিমগুলো এসেছে 1979 থেকে তারা কিন্তু সুস্পষ্টভাবেই অস্বীকার করে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের ভিতরে যে ইসরায়েল রয়েছে এই রাষ্ট্রটিকে তারা স্বীকার করে না। এখন এই পরিস্থিতি যখন আপনি দেখবেন যে আপনার রাষ্ট্রকে কিংবা আপনার ন্যাশনাল স্টেটকে যদি অন্য কোনো রাষ্ট্র অ্যাকনলেজ না করে, অস্বীকার করে এবং সরাসরি প্রতিহত করার ঘোষণা দেয়, তখন আপনি নিশ্চয়ই তার প্রতিপক্ষ হিসাবে দাঁড়াবেন। তো ইসরায়েল সেটাই করছে এই মুহূর্তে এবং ইসরায়েল খুব ভালো করে জানে যে পার্সিয়ানদের সাথে আপনি যদি আরো একটু গভীরে যান, তার যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং হাজার বছরের শাসনের যে আপনার যে ঐতিহাসিক আমরা বলবো যে লিগাসি রয়েছে, সেটা কিন্তু মধ্যপ্রাচ্যে অন্য কোনো রাষ্ট্রের নেই, এমনকি মুসলিম উম্মাহ কিংবা মুসলিম বিশ্বের অন্য কোনো রাষ্ট্রেরই নেই। আপনি ধরুন সেটি বিজ্ঞান বলেন, আপনারা তথ্য প্রযুক্তি বলেন, সবকিছুতেই পার্সিয়ানরা কিন্তু এগিয়ে রয়েছে। ঠিক তেমনি তাদের প্রতিবন্ধকতা হিসাবে ইসরায়েল মনে করে যে একমাত্র রাষ্ট্র যাদেরকে হচ্ছে তারা পরাভূত করতে চায়, কারণ তাদের যে একটি আর্টিফিশিয়াল স্টেট তারা এস্টাবলিশ করতে চায় মধ্যপ্রাচ্যের ঠিক মাঝখানটায়, সেক্ষেত্রে একমাত্র বাধাও কিন্তু এই ইরান। পাশাপাশি আমি যেটা বলছিলাম যে তারা মনে করে ধরুন তারা প্যালেস্টাইন যে অকুপাই করার চেষ্টা করছে কিংবা অ্যানেক্সেশনের যে চেষ্টা করছে, সেক্ষেত্রেও কিন্তু বাধা হয়ে দাঁড়ায় একমাত্র এই ইরান। কারণ ওইখানে যে সংগঠনগুলো আপনার প্যালেস্টাইনের পক্ষে লড়ে যাচ্ছে, অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে, সেই আমরা যদি হামাসের কথা বলি, হিজবুল্লাহর কথা বলি কিংবা হুতিজের কথা বলি, তারা মনে করে যে এই সংগঠনগুলো মূলত ইরান তাদের অর্থনৈতিকভাবে, সমরাস্ত্র দিয়ে সব কিছু ভাবে তারা সাহায্য সহযোগিতা করছে এবং মূলত এই ছায়াযুদ্ধটি ইরানি সংগঠিত করছে। এটি গেলে দ্বিতীয় কারণ। তৃতীয় যে কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ যেটা সংযুক্ত হয়েছে এর সাথে, যে নিউক্লিয়ার আপনার উইপন তৈরি করছে কিংবা এক ধরনের আমরা বলতে পারি যে পরমাণু সমরাস্ত্র তৈরির যে প্রক্রিয়ার মধ্যে ইরান রয়েছে সেটি দীর্ঘদিন যাবত, এবং এর সাথে আপনি বিগত এক দশক যদি দেখেন যে রাশিয়ান ফেডারেশনের সাথে তার এক ধরনের এলাই রয়েছে এবং তারা সেই কাজগুলো করছে এবং তারা বলে আসছে, অর্থাৎ ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে আসছে যে যে কোনো সময় হচ্ছে গিয়ে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এবং সেটা লঞ্চ করতে পারে। যদিও যদিও এই একই কথা বেনিয়ামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রেসিডেন্ট গত এক দশকের বেশি সময় ধরে তিনি একই কথা বলছেন যে আগামী সপ্তাহে এটা হয়ে যেতে পারে কিংবা আগামী মাসে হয়ে যেতে পারে। আপনি ঐতিহাসিকভাবে তথ্য গুলো আপনার ঘাটাঘাটি করলে আপনি এটা পাবেন। কাজেই এই কথার আসলে মূলত এই মুহূর্তে কোনো বেজ নেই। কিন্তু এখন যেটা আমার মনে হয় যে সর্বশেষ যে কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে একটা রেজিম চেঞ্জের এক ধরনের আপনার প্রবণতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেলায়। কারণ মধ্যপ্রাচ্যে ইরানের যারা, যেটা আমি বলছিলাম শুরুতে, যারা শাসন ক্ষমতায় রয়েছেন, জি একদম স্পষ্ট আপনার বক্তব্যে আপনি ফিলিস্তিন ইস্যুটা নিয়ে আসলেন, হামাসকে এক ধরনের সমর্থন প্রদান করে ইরান, এই বিষয়টিও একটি কারণ হতে পারে। এখন আরেকটি যে বিষয় আপনার কাছে জানতে চাওয়া, ডোনাল্ড ট্রাম্প একদম প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়ে কিন্তু হুমকি ধামকি দিচ্ছেন বা তার আগ্রাসী যে মনোভাব সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং অন্যদিকে আয়াতুল্লাহ খামেনিরও কিন্তু এক প্রকার মাথা নত না করার এক ধরনের মনোভাব দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে রাশিয়ার একটি বিষয় গণমাধ্যম বা ওই বিভিন্ন গণমাধ্যমের তথ্য আসলে রাশিয়া এই বিষয়টি সুরাহা করতে চায় দুই পক্ষকে যেন যুদ্ধে না করে। সেক্ষেত্রে আবার একটা বিভক্ত দেখা যাচ্ছে, চায়না সমর্থন দিচ্ছে, আবার রাশিয়া সমর্থন দিচ্ছে, এদিকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ইসরায়েলের পক্ষে। থার্ড ওয়ার্ল্ড ওয়ারের বা অন্য ধরনের কোনো শঙ্কা আপনি পোষণ করেন কিনা?
দেখুন আপনি যেভাবে বলছেন যে আনুষ্ঠানিকভাবে এই সেঞ্চুরিতে এসে ওরকমের অর্থাৎ গত সেঞ্চুরিতে আমরা যেটা দেখেছি 19th সেঞ্চুরিতে যে ধরুন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং কার্যত এটা এক ধরনের অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে রাষ্ট্রগুলো দুটো পক্ষে বিভক্ত হয়ে এরকম সম্পৃক্ত হয়েছে। এই সময়ে এসে সেরকমেরটা আমার মনে হয় না হবে, কারণ যুদ্ধের যেমন ধরন চেঞ্জ হয়েছে, যেমন ধরুন এই মুহূর্তে যে যুদ্ধটা চলছে আপনি চিন্তা করে দেখুন যে ১,৫০০ মাইলের বেশি ব্যবধান একটি দেশের সাথে আরেকটি, এবং এই পুরো ব্যাটল কিন্তু হচ্ছে গিয়ে ব্যাটলফিল্ড কিন্তু শুধুমাত্র স্কাই, অর্থাৎ এটা কিন্তু এই যুদ্ধের নিউ শেপ আপনি বলতে পারেন। কাজেই আবার এই সময় এসে এই সেঞ্চুরিতে এসে অর্থাৎ অফিসিয়ালি রাষ্ট্রগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে হবে, সেটা না, তার থেকে বরং তীব্র কিংবা প্রখর হতে পারে যুদ্ধের মাত্রা, কিন্তু সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ নাম দিয়ে হবে তেমনটা নয়, কারণ যুদ্ধ কিন্তু গত ১ দশক যাবৎ চলছে। আপনি ইরাকে, আফগানিস্তানে, সিরিয়াতে, লিবিয়াতে, ইউক্রেনে যুদ্ধ তো থেমে নেই, প্যালেস্টাইনে এখন হয়তো আপনি দেখছেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এবং এই যুদ্ধগুলো তো পরাশক্তি যে রাষ্ট্রগুলো রয়েছে তারাই সংগঠিত করেছে। কোন কোন ক্ষেত্রে আমরা দেখছি যেটা রাশিয়ান ফেডারেশন, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এই যুদ্ধ সংগঠিত করার পিছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনার সঙ্গে একটু দুঃখিত, থামিয়ে দিয়ে একটু আরেকটি বিষয় একটু জানতে চাই। সেক্ষেত্রে সমাধানের যদি পথ খোঁজা হয়, আমরা এখন পর্যন্ত মুসলিম যে সকল দেশগুলো আছে তাদের কোনো বক্তব্য কিন্তু এখনো পাইনি, সেক্ষেত্রে যদি এটা সমাধান খুঁজতে যাই, আপনি কাকে এই বিষয়টিতে আসলে এগিয়ে রাখতে চান, বা সমাধানে আসলে কার আসা উচিত বা কে এগিয়ে আসবে বলে আপনি মনে করেন? সমাধান যিনি করতে পারেন তিনি তো সমাধান করবেন না, সমাধান করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু তিনি তো মানে তার পুরোটাই হচ্ছে এক ধরনের হিপোক্রেসি দিয়ে কিংবা হচ্ছে ফ্রড দিয়ে পরিপূর্ণ এক মানুষ, এবং তিনি সেরকমই এক রাষ্ট্রনায়ক যিনি সকালে একটা বলেন বিকালে আপনাদের মনে থাকার কথা নির্বাচনের আগে ওনার কিন্তু বেশ কিছু ম্যানিফেস্টো ছিল যে উনি নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে, উনি নির্বাচিত হলে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বন্ধ হবে, উনি নির্বাচিত হলে ইরানের এই নিউক্লিয়ার উইপন নিয়ে সিরিজ টক হবে এবং একটি শান্তির পথে তারা যাবেন, কিন্তু উনি কিন্তু কোনো কথা রেখেছেন? বরং উনি এখন বলছেন ইরান অতি দ্রুত খালি করুন। এখন এখানে আশ্চর্যজনক হলেও সত্য যে ওনার কাউন্টার পার্ট সেটা খুব ইন্টারেস্টিং, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামিনি তিনি কিন্তু উল্টো এখন তেল আবিব খালি করার কথা বলছেন। অর্থাৎ এখানে তিনি বিনা যুদ্ধে, আমাদের মহাভারতের কথা যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, তো উনি এখন সেই পাল্লায় পড়েছেন। অর্থাৎ এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা হচ্ছে গিয়ে তার প্রেসিডেন্ট বুঝতে পারতেছেন এই মুহূর্তে, এবং তারা যেটা আশা করেছিলেন কিংবা ধারণা করেছিলেন তার থেকে ইরানের তরফ থেকে যে হামলা হচ্ছে এখন তেল আবিবে কিংবা আমরা বলতে পারি ইসরায়েলে, সে মাত্রাটা অনেক প্রখর, এবং এক্সপার্ট ভিউজ কিংবা হচ্ছে কি আপনার অ্যানালাইসিস পলিটিক্যাল এক্সপার্ট যারা রয়েছে তাদের মতামত কিন্তু এরকম, এবং আমরা যারা বিভিন্ন গণমাধ্যম কিংবা ওপেন সোর্স গুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু সেটাই দেখি। কাজেই এখানে তিনি এই যুদ্ধ থামাবেন কিংবা থামানোর চেষ্টা করবেন, এটা আমরা আসলে তেমনটি প্রত্যাশা করি। ডোনাল্ড ট্রাম্প এখানে একটি সক্রিয় ভূমিকা রাখুক, যুদ্ধ আসলে বৈশ্বিক এই অস্থিরতাটা থেমে যাক, আমরা চাই সারা বিশ্বে একটি শান্তিপূর্ণ অবস্থান তৈরি হোক। অধ্যাপক ফজলুল হালিম রানা, আপনাকে অনেক ধন্যবাদ নিউজভিজ 24 সময় দেওয়ার জন্য। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা কথা বলছিলাম ইরান এবং ইসরায়েল যে সংঘাত সেই বিষয়ে। আপনারা দেখছেন নিউজভিজ 24। একটা বিরতি নিয়ে ফিরে আসছে একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। আপনারা দেখছেন নিউজভিজ 24, সঙ্গে আছে আমি তানভীর আহমেদ। দেশ জুড়ে আলোচনায় এখনকার যে বিষয়টি আসলে খুব আলোচনার প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে ডেঙ্গুর বিষয়টি। শীতের মধ্যে বরগুনায় এডিস মশার লার্ভার মাত্রাতিরিক্ত উপস্থিতি চিন্তিত করেছিল গবেষকদেরকে। শুধু বরগুনায় নয়, বরিশাল বিভাগের নানান স্থানে এডিসের উপস্থিতি পাওয়া যায় জরিপের সময়টিতে। জরিপ হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে, আর ওই জরিপে থাকা এক গবেষক বলেন লার্ভা পাওয়ার স্থানগুলো ভিন্ন ধরনের। এডিস মশার অবস্থা বুঝতে সাধারণত দেশে 3 দফা জরিপ করা হয়: বর্ষার আগে, বর্ষার সময় এবং বর্ষার পরে। জরিপে এডিস মশার ঘনত্ব দেখে আগাম ধারণা পাওয়া যায়। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডাক্তার মাইনুল হাসান। ডাক্তার মাইনুল হাসান, আপনাকে নিউজভিজ 24-এ স্বাগত জানাচ্ছি। 3টি বিষয় আমরা বললাম মোটা দাগে, যে বৃষ্টির আগে এবং বর্ষার সময় এবং বর্ষার পরে এডিস মশার যে লার্ভা সেটির আমরা উপস্থিতি বুঝতে পারি, এবং একটি ধারণা জরিপও হয়, সেটির মাধ্যমে করতে পারি। সার্বিক দিক থেকে বরগুনার অবস্থাটি আসলে কোন দিকে যাচ্ছে? আপনাদের কাছে যে তথ্য উপাত্ত রয়েছে তাতে এই পরিস্থিতি আপনারা সামাল দিতে পারছেন কিনা? ধন্যবাদ। যে আপনার আসলে এইবারে ডেঙ্গুতে বাংলাদেশের সকল জেলা থেকে বরগুনাকে একটু আলাদা করে দেখা হচ্ছে। আপনার মনে আছে কিনা, গত বছরও কিন্তু
বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা এই অঞ্চলে কোভিডের প্রাদুর্ভাব বেশি ছিল এবং আমরা যে একদম প্রস্তুত ছিলাম না তা কিন্তু না। হ্যাঁ, কিন্তু এবারে বরগুনাতে যে ডেঙ্গুটা একটু বেশি, এটা আমরা কারণ তো অবশ্যই পরীক্ষা করেছি। আপনারা নিজেরাও জানেন যে এখানে বরগুনা অঞ্চলে একটু নোনা পানির এলাকা, এটা অনেকেই খাবার জন্য পানি জমিয়ে রাখে এখানে, এবং এই জমা পানিতেই কিন্তু এই মশার যে প্রাদুর্ভাব এটা খুব বেশি দেখা যাচ্ছে। আর তারপরেও আপনি জানেন বরগুনা আপনি একদম দক্ষিণাঞ্চলের জেলা, আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যালি অন্যান্য জেলা থেকে এই এলাকার যদি বলি যে উন্নয়নের যে প্যারামিটার গুলো ওগুলো একটু নিচে, এই জন্য হয়তো এই এলাকায় আমাদের হ্যান্ডেল করতে সমস্যা হচ্ছে, কিন্তু আমরা দ্রুত গতিতে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে আসলে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এখন তো আমরা বর্ষার একদম মূল ভরা বর্ষায় আসলে সময় অবস্থান করছি, এরপরে বর্ষার পরবর্তী যে অবস্থানটি আসবে সার্বিক দিকটি আসলে আপনাদের নিয়ন্ত্রণে থাকবে কিনা, এবং প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক যারা রয়েছে সেই পক্ষ থেকে তাদের থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই নিয়ন্ত্রণে, আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে? আমি বলবো 7 দিন আগেও বরগুনায় যে অবস্থা ছিল তার থেকে আমরা অনেক এখন নিয়ন্ত্রণে এনেছি। গত 3 থেকে 4 দিনের মধ্যে আমরা নিরন্তর কাজ করেছি, আমাদের সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক চিকিৎসা কর্মীরা কাজ করেছে। আমরা বরগুনা জেলার জন্য অতিরিক্ত প্রায় 15,000 ফ্লুইড দিয়েছি, এবং তার সঙ্গে এই সদর হাসপাতালকে ব্যাকআপ দেওয়ার জন্য যে উপজেলা হাসপাতালগুলো ছিল আমরা একই হারে সেইখানেও আমরা ব্যবস্থা একটু উন্নত করার চেষ্টা করছি। ওখানেও ফ্লুইড দিয়েছি, স্যালাইন দিয়েছি, যেন রোগীগুলো উপজেলা থেকে জেলাতে না আসে। এবং আমাদের যে জেলা প্রশাসক আছেন বা জেলা প্রশাসন আছেন তারাও কিন্তু আমাদের সহযোগিতা করছেন, ওনারাও বিভিন্ন প্রকার স্যালাইন এবং চিকিৎসা সামগ্রী দিয়ে আমাদের সহায়তা করেছেন, এবং আমরা জেলা প্রশাসনের সহায়তায় এখানে মশক নিধন কার্যক্রম শুরু করেছি। আশা করছি বরগুনার অবস্থা বর্তমানে যা আছে খারাপ তো হবেই না, আমরা উন্নতির আশা করছি। জি, সেক্ষেত্রে কি আসলে রোগীর সংখ্যা কি আসলে কমে আসছে, এবং লার্ভা ধ্বংসে জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আপনার এই বিষয়টা আপনার জানা আছে কিনা? আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করেছিলাম লার্ভা ধ্বংসের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ দিব যে জেলা প্রশাসন অত্যন্ত তড়িৎ গতিতে পরদিনই আমাদের অনুরোধে সাড়া দিয়ে বরগুনা শহরে ব্যাপক আকারে মশা নিধনের কার্যক্রম তারা পারফর্ম করেছে, বা আশা করি এটার ফলাফল কিন্তু আমরা পাবো। এবং রোগী এখন বৃদ্ধি ওরকম নেই, এবং আমার চিকিৎসা সামগ্রীর যে শর্টেজ ছিল সেগুলো আমরা কাটিয়ে উঠেছি, এবং চিকিৎসকের যে শর্টেজ ছিল সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ডক্টর মইনুল, বিশেষ করে হটস্পটগুলি আসলে নির্ধারণ করাটা কিন্তু খুব জরুরি, এবং যে রোগীগুলি আসলে ডেঙ্গু আক্রান্ত হলেন এবং তারা পরবর্তীতে যে যদি আবার ডেঙ্গু আক্রান্ত হন সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিরও একটা বিষয় থেকে যায়। সেক্ষেত্রে আপনারা ওই জায়গাগুলি আসলে এই চ্যালেঞ্জগুলি আসলে কিভাবে আপনারা মিটিগেট করবার চেষ্টা করছেন? এবং আরেকটি বিষয় যেটি জানতে চাওয়া, যে ধরেন যে জায়গাগুলিতে যে জরিপ করা হলো সে সময় নিশ্চয়ই কিছু কিছু জায়গাকে হটস্পট হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাগুলিতে আসলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কিনা? আপনারা জানেন যে আজকে মশকের জরিপের ফলাফলটা আপনাদের প্রেসে ভাইদের কাছে আমরা এটা ডিসেমিনেট করেছি, এবং এই ফলাফলটা নিয়ে আমরা কিছু সার্ভে এখনো চলছে, এই দুইটা নিয়ে আমরা খুব দ্রুত গতিতে যে হটস্পটগুলো আছে সেগুলো বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিব। জি, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যে সকল রোগীরা আসলে আপনাদের কাছে ভর্তি হলেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, তাদের কোনো ডেটাবেজ আপনারা সংরক্ষণ করছেন কিনা, যেন এই রোগীটি আবার পরবর্তীতে আক্রান্ত হচ্ছে কিনা, বা তার স্বাস্থ্যের কোনো ধরনের অবনতি হচ্ছে কিনা, বা কোন এলাকা থেকে এসছে, এই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আপনারা তাদের কাছ থেকে সংরক্ষণ করছেন কিনা ভবিষ্যতের জন্য? যেগুলো রোগী ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তাদের ডেটাবেস আমাদের কাছে আছে, কারণ আপনারা জানেন প্রতিটা পেশেন্টের রিপোর্টটা আমরা আমাদের ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে আসে, এবং এটা নিয়ে আমাদের জানেন সিডিসি এবং আইইডিসিআর তারা নিরন্তর কাজ করে যাচ্ছে, ডেঙ্গু নিয়ে তারা নিরন্তর কাজ করছে, সিডিসি আইইডিসিআর কাজ করছে, এবং এই ধরনের যদি কোনো প্রকার কোরিলেশন প্রয়োজন হয় আমরা অবশ্যই করব। জি, ডক্টর মইনুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান সময় এবং বক্তব্য তুলে ধরবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডক্টর মইনুল হাসান। বরগুনার যে ডেঙ্গু পরিস্থিতি সেটি নিয়ে তার সঙ্গে আলোচনা করছিলাম। দেখছেন নিউজ 24, নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে আসছে একটু পর, সঙ্গে থাকুন। দেখছেন নিউজ 24। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করেছে ভারত।
বিজিবি জানায় ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু। পরে তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কুড়িগ্রাম বলে জানা গেছে। আটক হওয়াদের নাগরিকত্ব যাচাই বাছাই করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করবার কথা রয়েছে। এর আগে ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে পুশিন করে ভারত। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়, রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির জয়ের পর রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে। ২০২৪ সালের নভেম্বরে আরাকান আর্মির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে গোষ্ঠীগুলো। সদস্য সংগ্রহ বাড়ার কারণে কমে গেছে রোহিঙ্গা শিবিরের সহিংসতা। এছাড়া রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে শরণার্থীদের লড়াইয়ে নামাতে ধর্মীয় বয়ান ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের নিউজ ভিজ 24 আয়োজনের সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।